Okay. So, good morning. Let's start the class. Uh, we had a break. Unfortunately, we had a uh, we had to stop our class for a couple of days because of some unprecedented event that I had to go through. So, okay, I hope that in the upcoming schedule, the classes will be regular. That I mean, the regular schedule that we follow, we can attend the classes. Also, I have requested Rafa to discuss with you what are the other days where you can, where you can become comfortable to attend the classes. So if you can come up with 2 more days, 1 or 2 more days in a week where you are comfortable, and let me just know, then we can add some extra classes for next 2 weeks, and then we can I think we can complete the backlog. আমরা যে ক্লাসগুলো মিস করছি সেগুলো হয়তো আমরা কভার করে ফেলতে পারবো। তো আমি অলরেডি রাফাতের সাথে গতকাল কথা বলেছি। আমার ধারণা রাফাত নিশ্চয়ই তোমাদের সবার সাথে কমিউনিকেট করবে। করে ইনফরমেশনটা আমাকে শেয়ার করলে আমরা দ্রুত ব্যাকলগে যে ক্লাসগুলো আছে সেগুলো আমরা শুরু করতে পারবো। ঠিক আছে? নাও অ্যাজ পার আওয়ার প্ল্যান আমরা আ মার্কেট ইকুইলিব্রিয়াম এর ডিসকাশন শেষ করেছিলাম। মার্কেট ইকুইলিব্রিয়াম এর ডায়নামিক্স নিয়েও আমরা কথা বলেছিলাম। নাও টুডে উই উড লাইক টু স্টার্ট a new chapter which is chapter 4 and the topic of the chapter is elasticity of demand. তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে একটু জাস্ট বলে নিই যে কেন এই চ্যাপ্টারটা আমাদের জন্য ইন্টারেস্টিং বা কেন এই চ্যাপ্টারটা আমরা আসলে পড়তে চাচ্ছি। আমরা থিওরি অফ ডিমান্ড যখন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে there is an inverse relationship between price and quantity demanded if other things remaining same. So যদি প্রাইস বেড়ে যায় কোনো কিছুর এবং সবকিছু যদি স্থির থাকে, অন্য সবকিছু যদি স্থির থাকে, তাহলে আমরা এক্সপেক্ট করি যে একজন কনজিউমার তার ডিমান্ডকে কমাবে। সো ২ টা ভ্যারিয়েবল এর মধ্যে বা ২ টা চলকের মধ্যে একটা নেগেটিভ সম্পর্ক বা ঋণাত্মক সম্পর্ক আছে। কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যে সব দ্রব্যের ক্ষেত্রে কি দাম কমলে আমরা সমানভাবে রেসপন্স করি কিনা? ফর এক্সাম্পল আমি গত ক্লাসের শেষে বলেছিলাম যে তুমি যদি দেখো যে সল্টের প্রাইস 50% ফল করেছে, তাহলে তুমি তোমার সল্টের ডিমান্ড যেভাবে চেঞ্জ করবে বা যে পরিমাণ তুমি চেঞ্জ করবে, যদি দেখা যায় যে গাড়ির দাম 50% কমে যায়, তাহলে কি তুমি তোমার গাড়ির ডিমান্ড একইভাবে চেঞ্জ করবে কিনা? অথবা তুমি যদি চিন্তা করো যে কোনো কারণে আমরা যদি দেখি যে চালের দাম 50% ফল করেছে, তাহলে কনজিউমাররা বা ফ্যামিলি গুলো চালের ডিমান্ড যেভাবে চেঞ্জ করবে বা চালের ডিমান্ড যেভাবে পরিবর্তন করবে, যদি প্লেজার ট্রিপ এর কস্ট কমে যায় 50%, তাহলে কি তারা একইভাবে রিঅ্যাক্ট করবে কিনা বা তাদের রিঅ্যাকশন এর পরিমাণটা সেম হবে কিনা? সো দ্যা অ্যান্সার ইস ক্লিয়ারলি নো। কোনোভাবেই একই রকমভাবে রিঅ্যাক্ট করার কোনো কারণ নাই। কারণ চালের দাম 50% যদি কমে যায়, তাহলে কেজিতে যতটুকু কমবে, আর প্লেজার ট্রিপ এর প্রাইস যদি 50% কমে যায়, তাহলে তার যতটুকু দাম কমবে, obviously অ্যাবসোলিউট টার্মে ২ টার অ্যামাউন্ট ডেফিনিটলি সেম না, এবং ২ টার মধ্যে প্রচুর পার্থক্য আছে। এবং ২ টা প্রোডাক্টের নেচারও একরকম না। একটা প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা হয়তো কনসিডার করতে পারি নেসেসারি প্রোডাক্ট বা সার্ভিস হিসাবে। আরেকটা প্রোডাক্ট বা সার্ভিসকে তুমি হয়তো কনসিডার করতে পারো লাক্সারিয়াস প্রোডাক্ট বা সার্ভিস হিসাবে। সো obviously দুজনের যে রিঅ্যাকশন এর পরিমাণটাও হয়তো ২ টা দ্রব্যের জন্য মানুষের যে রিঅ্যাকশন এর পরিমাণ, সেই রিঅ্যাকশন এর পরিমাণটাও হয়তো একরকম হবে না। তো আমরা এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড এর মাধ্যমে আমরা বেসিক্যালি এই ফিচার গুলিকে আমরা কভার করতে চাই, এবং এই ফিচার গুলিকে আমরা আলোচনায় আনতে চাই। কারণ হচ্ছে আমরা আ বিভিন্ন রকমের গভর্নমেন্ট পলিসি আমরা নিতে দেখি। গভর্নমেন্ট অনেক সময় মার্কেটকে রেগুলেট করতে চায় বা করার চেষ্টা করে। এবং তুমি চ্যাপ্টার 3 তে দেখেছো শুধুমাত্র ২ জন আম আ প্লেয়ার আছে মার্কেটে, প্রোডিউসার এবং কনজিউমার। বাট প্র্যাকটিক্যালি আমরা এই ২ জন প্লেয়ারের সাথে বাজারে, কনজিউমার এবং প্রোডিউসার ছাড়াও বাজারে আমরা আরো একজন প্লেয়ারকে দেখতে পাই, যে প্লেয়ার হচ্ছে গভর্নমেন্ট। এবং গভর্নমেন্ট অনেক সময় বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকে, যে ইনিশিয়েটিভ দিয়ে তারা আসলে বাজারকে কন্ট্রোল করতে চায় বা নিয়ন্ত্রণ করতে চায়। এবং সেই ক্ষেত্রে তাদের এই ইলাস্টিসিটি সম্পর্কে ধারণা থাকা খুব জরুরি, এবং আমরা দেখতে পাবো বেশ কিছু পলিসি কাজ করে কিভাবে এই ইলাস্টিসিটির ধারণাগুলিকে ব্যবহার করে। তো সেজন্য আমাদের এই ইলাস্টিসিটি অফ ডিমান্ড কনসেপ্টটা জানা প্রয়োজন। তো আমরা শুরু করি আলোচনাটা। সো ইলাস্টিসিটি শব্দটা বলতে আসলে আমরা কি মিন করি? দেখি একটু ২-১ জনকে জিজ্ঞেস করি যে শব্দটা বলতে আসলে কি বুঝানোর চেষ্টা করছি। তারপর আমরা আমাদের যে রিয়েল আ আ ডেফিনিশন বা ডিসকাশন সেটার মধ্যে যাবো। কারো কোনো ধারণা আছে যে ইলাস্টিসিটির মানে কি আসলে? তানজিম, বলতে পারো তুমি?
জাস্ট শব্দগত অর্থ, তোমাকে একদম ইকোনমিক্স এর অর্থ যে বলতে হবে সেটা না, শব্দগত অর্থটা বলতে পারলেও হবে। তানজিম? স্যার, ইলাস্টিসিটি হচ্ছে যে একটা জিনিস যেটাকে আমরা স্ট্রেচ করতে পারি। স্ট্রেচ করতে পারি, একেবারে পারফেক্ট অ্যান্সার তানজিম। সো স্ট্রেচটাকে ধরো আরেকটু সিম্পলিফাই করে যদি আমরা বলি, আমি ইলাস্টিসিটি যখনই আমি পড়াই তখন আমি একটা শব্দ ব্যবহার করি। আমার ধারণা এই শব্দটা মোটামুটি ফিল করতে সুবিধা হয়। সেজন্য আমার কাছে মনে হয় যে এই শব্দটা বললে হয়তো বুঝতে সুবিধা হবে সবার। সেজন্য এটা ইউজ করে থাকি। সেটা হচ্ছে তুমি এভাবে চিন্তা করো তো, ফ্লেক্সিবিলিটি শব্দটা যদি আমরা ইউজ করি ইলাস্টিসিটিকে ব্যাখ্যা করতে তাহলে কেমন হয়? তাসনিম, তানজিম, জি স্যার। তুমি ফ্লেক্সিবিলিটি শব্দটা বলতে পারো? এখানে স্ট্রেচ ইজ পারফেক্ট ওয়ার্ড। ক্যান ইউ জাস্ট সাবস্টিটিউট দ্য ওয়ার্ড ফ্লেক্সিবিলিটি হিয়ার? জি করা স্যার, যায়? মানে স্টিফ না আর কি। ফ্লেক্সিবল ইলাস্টিসিটি। সো ইলাস্টিসিটি বলতে আসলে আমরা ইন্ডিকেট করছি যে ফ্লেক্সিবিলিটি। তার মানে তুমি কার ফ্লেক্সিবিলিটি বের করার চেষ্টা করছো এখানে? যেহেতু তুমি বলছো ডিমান্ড ইলাস্টিসিটি, তার মানে তুমি খুঁজে বের করার চেষ্টা করছো এই ফ্লেক্সিবিলিটিটা কার জন্য? বেসিক্যালি তুমি এই ফ্লেক্সিবিলিটিটা ইন্ডিকেট করছো কার জন্য? ডিমান্ডের জন্য। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ডিমান্ড ফ্লেক্সিবল, ডিমান্ড চেঞ্জ করা যায়, ডিমান্ড পরিবর্তন হয়। কোন কোন ফ্যাক্টর গুলির কারণে ডিমান্ড পরিবর্তন হয়? আমরা নিশ্চয়ই ইতিমধ্যে অনেকগুলি ক্লাস করেছি মার্কেট ইকুইলিব্রিয়ামের, আমরা ডিমান্ড ইকুয়েশন জেনেছি, ডিমান্ড ফাংশন লিখেছি আমরা। তো যখন তোমাকে বলা হবে যে কোন কোন ফ্যাক্টরের কারণে ডিমান্ডটা ফ্লেক্সিবল হয় বা ডিমান্ডটা চেঞ্জ হতে পারে, তখন সরাসরি হয়তো তুমি অ্যান্সার করতে পারো যে স্যার আমরা যখন ডিমান্ড ফাংশন লিখেছিলাম সেখানে যতগুলো রাইট হ্যান্ড সাইডে ফ্যাক্টরকে আমরা লিস্ট করেছিলাম প্রত্যেকটা ফ্যাক্টরি আসলে ডিমান্ডকে পরিবর্তন করতে পারে। তার মানে তুমি যদি ডিমান্ডের কোনো একটা প্রোডাক্টের ডিমান্ডের ইলাস্টিসিটি বের করতে চাও, সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টের ডিমান্ড যেই সব উপাদানের উপর নির্ভর করে, ফ্যাক্টর গুলোর উপর নির্ভর করে, প্রত্যেকের এগেইনস্টেই তোমার ইচ্ছা করলে কি করা সম্ভব? ডিমান্ড ইলাস্টিসিটি বের করা সম্ভব। তো অবভিয়াসলি সবগুলি প্রোডাক্টের এগেইনস্টে ডিমান্ড ইলাস্টিসিটি বের করা হয়তো ততটা ইন্টারেস্টিং না, কিন্তু আমরা মোটামুটি যে দুইটা ইলাস্টিসিটি নিয়ে আমরা কথা বলি বা যে দুইটা ফ্যাক্টরের এগেইনস্টে আমরা ডিমান্ডের ইলাস্টিসিটি খুব প্রমিনেন্টলি মেজার করতে চাই, একটা ফ্যাক্টর হচ্ছে ওন প্রাইস, আর একটা ফ্যাক্টর হচ্ছে ইনকাম। কখনো কখনো আবার আমরা যে একটা আরেকটা প্রাইস যে দেখেছিলাম রিলেটেড প্রাইস, সেই রিলেটেড প্রাইসের এগেইনস্টেও তুমি ইচ্ছা করলে ইলাস্টিসিটি ক্যালকুলেট করতে পারো। তাহলে আমি যদি ৩ টা ফ্যাক্টরকে কনসিডার করি, প্রাইস, ইনকাম এবং রিলেটিভ প্রাইস, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি কোনো একটা প্রোডাক্টের জন্য ৩ ধরনের ইলাস্টিসিটি ক্যালকুলেট করার চেষ্টা করতে পারি। প্রথমত হতে পারে আমি সেই প্রোডাক্টের দাম স্থিতিস্থাপকতা বা প্রাইস ইলাস্টিসিটি জানতে চাই। তার মানে আমি জানার চেষ্টা করছি সেই প্রোডাক্টের ডিমান্ড কতটুকু পরিমাণ ফ্লেক্সিবল হয়, কার পরিবর্তনের কারণে? সেই প্রোডাক্টের দামের পরিবর্তনের কারণে। দ্যাট ইজ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দ্যাট ইজ ওয়ান ইলাস্টিসিটি অ্যাসপেক্ট দ্যাট ইউ ক্যান ক্যালকুলেট। সেকেন্ড, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওই প্রোডাক্টের কনজিউমার যারা আছেন তাদের যদি আয়ের পরিবর্তন হয় বা ইনকামের পরিবর্তন হয়, আমরা যেটা করতে পারি ইনকাম ইলাস্টিসিটি ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ ইনকামের রেসপেক্টে, ইনকামের চেঞ্জের রেসপেক্টে ডিমান্ডের যে ফ্লেক্সিবিলিটি প্রোডাক্টটার সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। সো উই ক্যান কল ইট ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দ্যাট ইজ অ্যানাদার অ্যাসপেক্ট, যেখানে তুমি আবারও ডিমান্ডের ফ্লেক্সিবিলিটি দেখছো, বাট উইথ রেসপেক্ট টু হোয়াট? উইথ রেসপেক্ট টু দ্য চেঞ্জ ইন ইনকাম অফ দ্য কনজিউমার। অ্যান্ড দ্য থার্ড ওয়ান, আমরা যেহেতু আরো একটা ভ্যারিয়েবলের কথা এখানে বলেছিলাম সেটা হচ্ছে রিলেটেড প্রাইস। যদি তুমি কোনো একটা সম্পর্কযুক্ত দ্রব্যের দামের পরিবর্তনের কারণে অরিজিনাল প্রোডাক্টটার ডিমান্ডের ফ্লেক্সিবিলিটি জানতে চাও, তাহলে তখন আমরা যে ইলাস্টিসিটিটা ক্যালকুলেট করি সেই ইলাস্টিসিটিটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রস প্রাইস ইলাস্টিসিটি। ক্রস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সো এই ৩ ধরনের ইলাস্টিসিটি খুব কমনলি ক্যালকুলেট করা হয়। এছাড়া তুমি আরো অন্যান্য ইলাস্টিসিটিও ক্যালকুলেট করতে পারো। ফর এক্সাম্পল অ্যাডভার্টাইজিং ইলাস্টিসিটি ক্যালকুলেট করা যায়। বিভিন্ন ধরনের ইলাস্টিসিটি আমরা সাধারণত ক্যালকুলেট করে থাকি। বাট এই ৩ টা হচ্ছে খুবই কমন, যেটা নিয়ে আমরা রেগুলারলি কথা বলে থাকি বা ক্যালকুলেট করে থাকি। তো আমরা যেটা করব, আমরা প্রথমে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড নিয়ে ডিটেইল ডিসকাশন করব, এন্ড ফলোড বাই এরপরের যে ইলাস্টিসিটি গুলো আমরা এখানে লিখেছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।
তো ডেফিনেশন শুরু করার আগে বা ক্যালকুলেশন প্রসেস শুরু করার আগে যে জিনিসটা করতে চাই সেটা হচ্ছে তুমি যদি একটা ডেফিনেশন প্রপারলি এখান থেকে জানো বা বুঝো তুমি একটা ডেফিনেশন, তাহলে তুমি খুব ইজিলি অন্য ডেফিনেশন গুলি নিজের মতো করে লিখতে পারবা। এখানে জিনিসটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। কথাটা বুঝাতে পারছি মনে হয় সবাইকে। সো আমরা একটা ডেফিনেশন প্রপারলি প্রথমে জানতে চাই, তার উপর ভিত্তি করে আমার অন্য ইলাস্টিসিটি গুলির ডেফিনেশন আমার পক্ষে বের করা সম্ভব হবে। তাহলে প্রথমে যে টপিকটা দিয়ে আমরা শুরু করছি, দ্যাট ইজ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখানে কনফাউন্ডিং ফ্যাক্টর কোনটা, কার এগেইনস্টে আমরা ফ্লেক্সিবিলিটি মেজার করতে চাই? Which one is the confounding factor? Price elasticity of demand এ একটু আগে বলে আসছি, কে কনফাউন্ডিং ফ্যাক্টর, কার এগেইনস্টে তুমি ডিমান্ডের ইলাস্টিসিটি বের করছো, এখানে কার এগেইনস্টে ডিমান্ডের ফ্লেক্সিবিলিটি জানতে চাও? কেউ একজন ভলান্টিয়ার করো, কোয়েশ্চেন করেছি একটা। ওকে, কেউ কথা বলতে চাচ্ছে না। সাদমান তুমি আছো আমাদের সাথে? সাদমান কবির, সাদমান, সাদমান শুনতে পাচ্ছে না আমাদেরকে। নাফিসা আমিন, রিদি, রিদি আছো আমাদের সাথে? ফাতিহা আক্তার, ফাতিহা আক্তার আছো আমাদের সাথে? জি স্যার। শোনা যাচ্ছে আমার কথা ফাতিহা? জি স্যার। তুমি কি মনে মনে করতে পারো, জাস্ট কিছুক্ষণ আগেই বলেছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে আমাদের কনফাউন্ডিং ফ্যাক্টর কোনটা, কার এগেইনস্টে আমরা ডিমান্ডের ফ্লেক্সিবিলিটি মেজার করতে চাই? স্যার ওন প্রাইস। Exactly, own price. Good. ঠিক আছে, stay tuned. Thank you. So let's try to identify price elasticity of demand. তাহলে আমরা যেটা করি এখানে প্রাইস elasticity of ডিমান্ড বের করার জন্য আমাদের দুইটা ভ্যারিয়েবল দরকার হয়। তোমার এখানে মনে করে দেখো, তোমার ডিমান্ড ফাংশনটা তুমি কিভাবে লিখেছিলা? তুমি বলেছিলা যে যদি সবকিছু স্থির থাকে, শুধুমাত্র দুইটা জিনিসের শুধুমাত্র ডিমান্ড শুধুমাত্র একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে ওন প্রাইস। তার মানে তুমি এরকম বলেছিলা, অ্যাজ পার ল অফ ডিমান্ড কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল টু ফাংশন অফ প্রাইস, এবং এই প্রাইসটা হচ্ছে ওন প্রাইস। এই ফাংশনটার কথা আমরা বলেছিলাম, এবং এখানে আমরা ল অফ ডিমান্ড অনুযায়ী এটাও বলেছিলাম যে যদি সবকিছু স্থির থাকে, ওন প্রাইস যদি কোনো কারণে বেড়ে যায়, সেই ক্ষেত্রে তার রিঅ্যাকশন হিসেবে কোয়ান্টিটি ডিমান্ড সাধারণত কি হবে, আগের চেয়ে কম হবে। এই কথাটাও আমরা বলেছিলাম। তো আমরা এখন, এটা তো অলরেডি আমরা জানি দিস ইজ ল অফ ডিমান্ড, কিন্তু আমরা বের করার চেষ্টা করছি ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ডিমান্ডের ফ্লেক্সিবিলিটি, ডিমান্ডের রেসপন্সিভনেস আমরা আইডেন্টিফাই করতে চাই। ঠিক আছে? সো তুমি যখন ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করার চেষ্টা করছো, when you try to find out elasticity of demand, elasticity of demand, you are trying to measure, তুমি কি মেজার চেষ্টা করছো, how much demand is responsive, how much demand is রেসপন্সিভ। ডিডি বলতে আমি এখানে ডিমান্ড ইন্ডিকেট করেছি। ডিমান্ডটা কতটুকু রেসপন্সিভ, কতটুকু ফ্লেক্সিবল, এইটা আইডেন্টিফাই করার চেষ্টা করছি আমরা। তাহলে আমরা এখানে যেটা করি, দেখো কয়টা ভ্যারিয়েবল আছে আমার এখানে, দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ড, একটা হচ্ছে প্রাইস। সো ডিমান্ডের যেহেতু তুমি রেসপন্সিভনেস মেজার করতে চাও, ফ্লেক্সিবিলিটি মেজার করতে চাও, আমরা যেটা করব, দুইটা ভ্যারিয়েবলকেই আমরা শতকরা হিসাবে নেওয়ার চেষ্টা করব, অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ আকারে আমরা কনসিডার করার চেষ্টা করব। তাহলে একটা ভ্যারিয়েবল যেটা আমি ব্যবহার করছি এখানে, সেই ভ্যারিয়েবলটা হবে হলো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। কোয়ান্টিটি ডিমান্ডেড এর শতকরা পরিবর্তন কতটুকু, এটা আমি জানতে চাই। দিস ইজ ওয়ান ভ্যারিয়েবল যেটা আমার দরকার হবে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করার জন্য। সো আমি ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করার ক্ষেত্রে যে রেসপন্সিভনেসটা জানতে চাচ্ছি ডিমান্ডের, সেই রেসপন্সিভনেসটাকে আমি মেজার করছি কিভাবে, ডিমান্ডের শতকরা পরিবর্তন দিয়ে। দেন এই শতকরা পরিবর্তনটা হচ্ছে কার জন্য, আমরা বলছি যে ডিমান্ড ইজ ডিপেন্ডেন্ট অন প্রাইস। সো আমার এইটার জন্য একটা কনফাউন্ডিং ফ্যাক্টর দরকার, একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর দরকার। সেই ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টরটা যেহেতু প্রাইস, আমরা কনসিডার করছি কাকে, প্রাইসের শতকরা পরিবর্তনটাকে কনসিডার করছি, পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস।
সো দিস আর দ্য টু ফ্যাক্টরস যেটাকে ব্যবহার করে আমি কি করার চেষ্টা করব, আমাদের ডিমান্ডের যে ইলাস্টিসিটি আছে সেই ডিমান্ডের ইলাস্টিসিটিটাকে বের করার চেষ্টা করব। তো এখানে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট আমরা মোটামুটি ফাংশনটা থেকেই বুঝতে পারছি। আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে ডিমান্ড আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে আমাদের প্রাইস। সো এখানে ডিমান্ডের যে পরিবর্তন, শতকরা পরিবর্তন, সেটা আসলে কার কারণে হবে, কে আগে চেঞ্জ হবে, এখানে প্রাইস আগে নিজে চেঞ্জ হবে, তারপর প্রাইস গিয়ে কাকে পরিবর্তন করবে, ডিমান্ডকে পরিবর্তন করবে। তাহলে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতা বা ডিমান্ডের রেসপন্সিভনেস এর পরিমাণ তুমি যদি জানতে চাও, তোমাকে সিম্পলি যে কাজটা করতে হবে ম্যাথমেটিক্যালি, সেটা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ক্যালকুলেট করার পরে সেই পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ডকে আমার ডিভাইড করে দিতে হবে কি দিয়ে, we are going to divide the percentage change in demand with respect to the percentage change in price। এবং এই ফর্মুলাটাই সাধারণত আমরা ব্যবহার করে থাকি কাকে ইন্ডিকেট করার জন্য, ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে ইন্ডিকেট করার জন্য। সো যেহেতু আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ক্যালকুলেট করেছি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে ইন্ডিকেট করা হয় ইডি দিয়ে। সো ইডি ইজ ডিফাইন্ড অ্যাজ percentage change in quantity demanded divided by percentage change in price. So this is the mathematical formula that can be used to calculate the price elasticity of demand. Now তুমি যদি ডিফাইন করতে চাও এটাকে, ডিফিনিশনটা কিভাবে বলবা তুমি, আমরা বলেছি যে একটা ডেফিনিশন আমরা ক্লিয়ার করতে চাই যেন অন্য অন্য ইলাস্টিসিটির ডেফিনিশনগুলো আমরা সেখান থেকে বের করতে পারি। সো তুমি হয়তো এখানে এইভাবে বলতে পারো যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজার্স দ্য রেসপন্সিভনেস অফ কোয়ান্টিটি ডিমান্ডেড উইথ রেসপেক্ট টু পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সো দামের স্থিতিস্থাপকতা ডিমান্ডের রেসপন্সিভনেস মেজার করার চেষ্টা করে। এই রেসপন্সিভনেসটা কার রেসপেক্টে মেজার করার চেষ্টা করছে, দামের শতকরা পরিবর্তনের রেসপেক্টে মেজার করার চেষ্টা করছে। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড মেজার্স দ্য রেসপন্সিভনেস অফ কোয়ান্টিটি ডিমান্ডেড অফ এ প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু percentage change in price of the product. So that is basically the price elasticity। এবং তুমি ক্যালকুলেট করো কিভাবে, ওই প্রোডাক্টের পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডকে ডিভাইড করা হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস দিয়ে। নাও একটা কোয়েশ্চেন করছি সবাইকে, can anybody tell me এই ফর্মুলাটা যদি আমি কমপ্লিট করি, ফর এক্সাম্পল if I am supplied with some data and if I just complete the operation, what's going to be the sign of this value? বেসিক কোয়েশ্চেন, একেবারে একটা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি। ইয়াসির ইমরান, ইয়াসির আছো আমাদের সাথে তুমি? ইয়াসির ইমরান, ইয়াসির, আরে অ্যান্সার না পারলেও প্রবলেম নাই, অন্তত কথা বলো, সব অ্যান্সার তো পারতে হবে না। জাহিদুর রহমান, জাহিদ, আচ্ছা কে বলতে চাও একটু প্লিজ বলো, সবাইকে এইভাবে নাম ধরে ধরে ডাকা মুশকিল এবং কথা না বললে খুবই অফেন্সিভ লাগে। সেটা ইউনিটলেস হওয়ার কথা না। সরি, হ্যালো, কে কথা বলছি না? আচ্ছা, আনাফ, আনাফ, আনাফ আমি। আনাফ, what's going to be the sign here? আগে আমরা সাইনটা ডিসাইড করি, then we are going to discuss about the unit test. স্যার নেগেটিভ না? নেগেটিভ, ভেরি গুড। কেন নেগেটিভ হচ্ছে একটু রিলেট করতে যদি পারো তুমি তোমার আগের ক্লাসের সাথে। পারফেক্ট অ্যান্সার মাজিদ। জি স্যার, একটা বাড়লে আরেকটা কমতেছে আর কি। যদি ওন প্রাইসটা বাড়ে তাহলে আমার কোয়ান্টিটি ডিমান্ডটা কমতেছে, সেই কারণে তো নেগেটিভ হওয়ার কথা। এক্স্যাক্টলি। সো আমাদের এখানে যে সাইনটা বেসিক্যালি ইট উইল অলওয়েজ কাম আপ উইথ এ নেগেটিভ সাইন। হোয়াই? বিকজ তুমি তোমার ডিমান্ড ল অনুযায়ী জানো যে অন্য ভ্যারিয়েবল গুলো যদি ফিক্স থাকে তাহলে নরমালি প্রাইসের সাথে কোয়ান্টিটি ডিমান্ডের সম্পর্ক নেগেটিভ। যেহেতু সম্পর্ক নেগেটিভ, দিস প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড উইল অলওয়েজ কাম আপ উইথ এ নেগেটিভ সাইন। এটা সবসময় একটা নেগেটিভ সাইন আসবে এবং সে কারণে আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে যখন এক্সপ্লেইন করি, যেহেতু অলওয়েজ ইট কামস আপ উইথ এ নেগেটিভ সাইন, উই ইউজুয়ালি ওয়ান্ট টু ইগনোর দ্য সাইন। আমরা সাইনটাকে ইগনোর করি। তো সাইন ইগনোর করার ম্যাথমেটিক্যাল প্রসেস কি? যখন তুমি সাইন ইগনোর করতে চাও তুমি ইউজুয়ালি কি করো?
when you ignore the sign, usually আমরা কি করি, আমরা সাধারণত মডিউলাস ব্যবহার করি। সো ইলাস্টিসিটি অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে সাধারণত এক্সপ্রেস করা হয় মডিউলাস দিয়ে, বিকজ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, the way we have used the law, it will always come up with a negative sign. But obviously এই ফাইন্ডিংটা কিন্তু তোমার ইনকাম ইলাস্টিসিটি এবং ক্রস প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা কিন্তু ইনকাম ইলাস্টিসিটি এবং ক্রস প্রাইস ইলাস্টিসিটির ক্ষেত্রে we usually consider the sign. So obviously price elasticity যেহেতু because of demand law, it always comes up with a negative sign. We try to always ignore the sign and use the modulus to explain the value of the elasticity. Okay, তাহলে আমরা যেটা করি, চলো এখন যদি প্র্যাকটিক্যাল ডেটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা ইলাস্টিসিটিটা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি, এবং এই ফর্মুলাটাকে আরো একটু মডিফাই করা যায় কিনা সেটা একটু জানি, অর্থাৎ ফর্মুলাটাকে আরো একটু সহজে যেন অ্যাপ্লাই করতে পারি আমরা, এরকম একটা মডিফিকেশন এখানে করা যায় কিনা সেটা একটু আমরা চলো করার চেষ্টা করি। তাহলে চলো যেটা করি, পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডকে আমরা ফর্মুলা আকারে লিখে ফেলি। সো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডকে মনে হয় আমরা এইভাবে লিখতে পারি, ডেল্টা কিউডি ডিভাইডেড বাই কিউডি মাল্টিপ্লাইড বাই 100, আর পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসকে হয়তো এইভাবে লিখতে পারি, ডেল্টা পি ডিভাইডেড বাই পি মাল্টিপ্লাইড বাই 100। ঠিক আছে, এভাবে কি লেখা পসিবল? ডেল্টা কিউ হচ্ছে কোয়ান্টিটি চেঞ্জ, আর কিউডি হচ্ছে অরিজিনাল কোয়ান্টিটি, ডেল্টা পি হচ্ছে প্রাইসের চেঞ্জ, আর পি হচ্ছে অরিজিনাল প্রাইস। এবং যেহেতু পার্সেন্টেজ আকারে আমরা এক্সপ্রেস করতে যাচ্ছি, এই রেশিওটাকে নিউমারেটর এবং ডিনোমিনেটর দুই জায়গাতেই আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। সো যেহেতু দুই জায়গায় আমাদের 100 আছে, আমরা 100টাকে হয়তো ইগনোর করতে পারি। ইভেনচুয়ালি যে ফর্মুলাটা আমরা এখানে পাই সেই ফর্মুলাটা হয়তো আমরা এরকম ভাবে লিখতে পারি, elasticity of demand finally becomes price elasticity of demand is equal to delta Q divided by QD multiplied by P divided by delta P. So আমি আরেকটু সিম্পলিফাই করে চেঞ্জ গুলিকে সব একসাথে নিয়ে আসি, আর অরিজিনাল অ্যামাউন্ট গুলিকে আমি আরেকটা জায়গায় রাখি। সো you are going to have delta QD divided by delta P multiplied by P divided by QD. So this is the formula that you can use to calculate the price elasticity of demand. And তুমি যখন ইনকাম ইলাস্টিসিটি বা ক্রস প্রাইস ইলাস্টিসিটি ক্যালকুলেট করবে, তুমি এই ফর্মুলাটাকে বেস ধরে জাস্ট এখানে হয়তো একটা ভ্যারিয়েবল চেঞ্জ করলেই আমরা এই ফর্মুলাটা ইনকাম ইলাস্টিসিটির জন্য বা ক্রস প্রাইস ইলাস্টিসিটির জন্য লিখতে পারবো। নাও লেটস সে উই হ্যাভ সাম ডেটা। ধরো আমাদেরকে কিছু ডেটা দেওয়া আছে, আমাদেরকে ফর এক্সাম্পল বলে দেওয়া হলো যে কোনো একজন কনজিউমার ইনিশিয়ালি কোনো একটা প্রোডাক্টের প্রাইস লেটস সে P1 ইজ ইকুয়াল টু, আমি বললাম 50 টাকা, যখন 50 টাকা দাম থাকে তখন ওই কনজিউমার ওই প্রোডাক্টটা লেটস সে উনি পারচেজ করেন ফর এক্সাম্পল 100 ইউনিট। সো দ্যাট ইজ দি ইনিশিয়াল কনজাম্পশন অফ দ্যাট কনজিউমার। নাও ইফ দ্য প্রাইস চেঞ্জেস টু 25 টাকা, যদি 25 টাকা হয়ে যায়, দাম কমে, সেই ক্ষেত্রে ওই কনজিউমার রেসপন্স করে হচ্ছে সে তার কোয়ান্টিটি কনজাম্পশন বাড়ায় এবং সে বলে আমি কনজিউম করি ফর এক্সাম্পল 120 ইউনিট। সো দিস ইজ দি ইউনিট অফ কনজাম্পশন, দিস আর দি ইউনিট অফ কনজাম্পশনস। তোমাকে এই পেয়ারটা দেওয়া আছে, তাহলে এই পেয়ারটা যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় ক্যালকুলেট দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড এন্ড ফাইন্ড আউট দ্য রেসপন্সিভনেস, সো করা যাবে এই ফর্মুলা থেকে? ক্যালকুলেট করতে পারবো? ডেল্টা কিউ এর ভ্যালু কত এখানে বলো তো দেখি? ডেল্টা কিউ এর ভ্যালু হচ্ছে 20। তুমি কোনটা থেকে কোনটাকে বাদ দিয়েছো এটা একটু বলো, আমরা এই জিনিসটাকে একটু প্রপারলি আইডেন্টিফাই করতে চাই এবং এনশিওর করতে চাই, কারণ একটা রেগুলার রুল যদি আমরা ফলো না করি, এক একজন এক এক ভাবে করে এবং একজন আবার একই প্রবলেম সলভিং এর মধ্যে দুই ধরনের পদ্ধতি ব্যবহার করে এবং করতে গিয়ে রেজাল্টটা উল্টাপাল্টা আসে। ঠিক আছে, তো কি করব আমরা এখানে বলো তো? স্যার একটা ফলো করলেই তো হয়, যে নরমালি আমি সেকেন্ডটা থেকে যদি শুরুটা বাদ দেই তাহলে তো কিউ এর ক্ষেত্রে এটা পজিটিভ আসবে আর পি এর ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ আসবে। এই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তুমি যে কোনো একটা প্রসেস ফলো করলেই হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি তোমার ধরো মনে থাকে কিন্তু আমার মনে থাকে না, এবং আমি কোন সময় কোনটা করি এটা আমার মনে থাকে না এবং ইচ্ছা মতো করতে থাকি, কারণ আমি তো প্র্যাকটিস করি না। তো সেই জন্য এটা কোনো ধরাবাঁধা নিয়ম না, বাট গ্রামারটা হচ্ছে এরকম, সবসময় তুমি কারেন্ট ভ্যালু থেকে প্রিভিয়াস ভ্যালুটাকে বাদ দিবা অলওয়েজ, এবং ইউ উইল ফলো দি সেম প্রসেস ফর দি বোথ ভেরিয়েবল। মনে থাকবে কথাটা সবার?
হয়তো তোমাদের এখানে হয় না, বাট আমাদের ফ্যাকাল্টিতে আমাদের স্টুডেন্ট রেগুলারই এটা ভুল করে, সেই জন্য আমরা এই কথাটা বলি আর কি অলওয়েজ, যে তুমি সবসময় কারেন্ট ভ্যালু থেকে প্রিভিয়াস ভ্যালুটাকে বাদ দেওয়ার চেষ্টা করবা। সো তোমার কারেন্ট কোয়ান্টিটি কনজাম্পশন কত, 120 ইউনিট, আর প্রিভিয়াস কোয়ান্টিটি কনজাম্পশন ছিল 100 ইউনিট। তাহলে কোয়ান্টিটি কনজাম্পশনের চেঞ্জ কত, 120 মাইনাস 100 ইজ ইকুয়াল টু 20 ইউনিটস। আর প্রাইসের চেঞ্জ কত হয়েছে, 25 মাইনাস 50। সো দাম যেহেতু কমে গিয়েছে, তাহলে এখানে তোমার ভ্যালুটা আসছে কত, মাইনাস 25। আর পি হচ্ছে অরিজিনাল প্রাইস, সো পি ইজ ইকুয়াল টু 50, আর কিউডি ইজ দ্য অরিজিনাল কোয়ান্টিটি, সো অরিজিনাল কোয়ান্টিটি হচ্ছে 100। নাও ইউ জাস্ট সাবস্টিটিউট দি ভ্যালুজ এন্ড কমপ্লিট দ্য ক্যালকুলেশন, ইউ উইল কাম আপ উইথ দ্য ভ্যালু অফ দি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ফর দিস পার্টিকুলার প্রোডাক্ট। ঠিক আছে? তো এখানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড যখন আমরা প্র্যাকটিক্যালি ক্যালকুলেট করি বিভিন্ন প্রোডাক্টের জন্য, we can see যে there are 5 different types of values। 5টা গ্রুপে তুমি ভ্যালুগুলিকে ভাগ করতে পারো, বা 5 ধরনের ভ্যালু তোমার পাওয়া যায়। ঠিক আছে? তো আগে কনক্লুশনটা বলি, তারপর ডিসকাশনটাতে যাব। ধরো তুমি একটা এরকম নাম্বার লাইন ড্র করেছো, লেটস সি ইউ হ্যাভ এ নাম্বার লাইন লাইক দিস। তুমি এরকম একটা নাম্বার লাইন ড্র করেছো, যে নাম্বার লাইনটাতে ইউ হ্যাভ ইন দ্য মিডল ইউ হ্যাভ ভ্যালু 0, তোমার 0 ভ্যালু আছে। এখানে হয়তো তোমার ভ্যালু আছে 1, এই পাশে সবগুলি ভ্যালু আমার নেগেটিভ। নাও ইউ হ্যাভ ভ্যালু, হিয়ার ইউ হ্যাভ ভ্যালু 1, এবং 1 থেকে তুমি যদি ডান দিকে যাও তোমার সবগুলি ভ্যালু পজিটিভ, আর যদি বাম দিকে আসতে থাকো এখানেও ভ্যালু পজিটিভ, 0-র পরে যদি যাও তাহলে ভ্যালুগুলি নেগেটিভ। এখন অটোমেটিক্যালি আমি ইলাস্টিসিটি অফ ডিমান্ডে যে ফর্মুলা লিখেছি, এটা সবসময় ভ্যালুটা কি আসবে, নেগেটিভ আসবে। কিন্তু আমি এটাকে এক্সপ্লেইন করার ক্ষেত্রে আমি বলেছি কি করব, আমি সাইনটাকে ইগনোর করে মডিউলাস ব্যবহার করেছি, এবং আমি অ্যাবসলিউট ভ্যালুটাকে কনসিডার করেছি। সো বোঝাই যাচ্ছে আমার যে ভ্যালুগুলি আসবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের, সেই ভ্যালুগুলি সবই 0 থেকে কোথায় থাকবে, ডান দিকে থাকবে। সো আমার হয়তো এই পাশের যে ভ্যালুগুলি আছে সেই ভ্যালুগুলি নিয়ে বদার করার কোনো দরকার নাই। তো ধরো তুমি এরকম দেখছো যে ক্যালকুলেট করার পর প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু হচ্ছে 0। যদি প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু 0 হয়, হোয়াট উড দ্যাট মিন? এটার মানে কি হবে? আমি ক্যালকুলেট করলাম, লুক এট দিস ফর্মুলা, এই মেইন ফর্মুলাটার দিকে তাকাও, এই ফর্মুলাটার দিকে তাকাও। তুমি যদি দেখো যে প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু 0, হোয়াট উড দ্যাট মিন? তো এটা কি মিন করবে বোঝার জন্য চলো আগে বুঝি যে কখন এটার ভ্যালু 0 হবে আসলে। চিন্তা করো তো। তো প্রাইস চেঞ্জ না হলে? আমরা না স্যার, কোয়ান্টিটি অফ ডিমান্ডটা চেঞ্জ না হইলে। এক্স্যাক্টলি আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করছি। উই অলরেডি কনসিডার দ্যাট দেয়ার ইজ এ চেঞ্জ ইন প্রাইস। সো তুমি কোনোভাবেই বলতে পারো না যে প্রাইস চেঞ্জ না হলে, হ্যাঁ। সো অবভিয়াসলি দেয়ার ইজ এ চেঞ্জ, দেয়ার ইজ এ ডায়নামিক্স ইন দ্য ডিনোমিনেটর। তুমি আসলে এইটার ভ্যালু 0 পাবা কখন, যদি শুধুমাত্র তোমার যে নিউমারেটরটা আছে, নিউমারেটরে যদি কোনো পরিবর্তন না হয়, তার মানে ডিমান্ডের যদি কোনো ধরনের পরিবর্তন না হয়, তাহলে আমি বলতে পারবো যে আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ভ্যালু 0। তার মানে তুমি দেখো দামের পরিবর্তন আছে, দামের শতকরা পরিবর্তন আছে, দাম পরিবর্তন হচ্ছে, কিন্তু কোনোভাবেই দামের পরিবর্তনের রেসপেক্টে ডিমান্ডের কোনো চেঞ্জ হচ্ছে না, ডিমান্ড ইজ ফিক্সড। এই ধরনের সিচুয়েশনে আমরা যেটা দেখতে পাই, তখন কি প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু 0 হয়। তো যখনই প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু 0-এর সমান হয়, তার মানে মানুষ কি রেসপন্স করছে না করছে না, যিনি কনজিউমার উনি কি তার ডিমান্ডকে ফ্লেক্সিবল করছেন, উনি কি তার ডিমান্ড পরিবর্তন করছেন, নাকি উনি ওনার জায়গায় ফিক্সড আছেন, ওনার কোয়ান্টিটি অফ কনজাম্পশন নিয়ে উনি ফিক্সড আছেন? কি মনে হয়? ইজ দ্য ডিমান্ড রেসপন্সিভ হিয়ার? না, ফিক্সড আছেন। ডিমান্ড উনি চেঞ্জ করছেন না, উনি ফিক্সড একটা অ্যামাউন্ট কনজাম্পশন করছেন, ডিমান্ড চেঞ্জ হচ্ছে না। তার মানে যদি তোমার ডিমান্ড ইলাস্টিসিটি 0 হয়, তার অর্থ হচ্ছে যিনি কনজিউমার তার ডিমান্ড একেবারেই কি রেসপন্সিভ না, ডিমান্ডটা কোনোভাবেই পরিবর্তন হয় না রিগার্ডলেস অফ দ্য চেঞ্জ ইন প্রাইস। সো অবভিয়াসলি এই ধরনের সিচুয়েশনে আমরা যখন দেখি যে প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু 0, তখন এটাকে আমরা বলি হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইনইলাস্টিক। আচ্ছা, আর আরেকটা এক্সট্রিম কেস কি হতে পারে, ধরো এখানে একেবারে লাস্ট যে ভ্যালুটা আছে সে লাস্ট ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট। তো এখানে এই ফর্মুলাটার ভ্যালু ইনফাইনাইট কখন হবে বলো তো দেখি?
প্রাইস যদি চেঞ্জ না হয় তাহলে প্রাইসের চেঞ্জ, অথবা আমি এইভাবেও বলতে পারি প্রাইসের একেবারে মিনিমাম চেঞ্জ, ইনফিনিটিসিমাল চেঞ্জ, বাট দ্যাট ক্যান ব্রিং ইনফাইনাইট চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড। প্রাইসের খুবই ক্ষুদ্র পরিবর্তনের কারণে যদি দেখা যায় যে, অথবা একেবারেই পরিবর্তন করার প্রয়োজন নাই, কিন্তু তার এগেনস্টে দেখা যাচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেড এর ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে ভ্যালু, সেই ভ্যালুটা কি ইনফিনিটির সমান হয়। এই ধরনের কেসে কনজিউমারের রেসপন্সিভনেস কেমন? তুমি কি মনে করো যে কনজিউমার একেবারেই রেসপন্স করছে না, নাকি কনজিউমারের রেসপন্সিভনেস অনেক বেশি, কনজিউমার অনেক ফ্লেক্সিবল? হোয়াট ডু ইউ থিংক? অনেক বেশি ফ্লেক্সিবল আর কি। Flexible. The responsiveness, it can be considered as the maximum responsiveness that you can expect. এর চেয়ে বেশি রেসপন্স করা হয়তো পসিবল না, ম্যাক্সিমাম রেসপন্সিভনেস হয়তো তুমি এক্সপেক্ট করছো এখানে। তাহলে এই কেসটাকে, অর্থাৎ যদি আমাদের ডিমান্ড ইলাস্টিসিটির ভ্যালু আমরা ইনফিনিটির সমান পাই, এই কেসটাকে আমরা সাধারণত বলে থাকি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। তাহলে তুমি মোটামুটি দুইটা শব্দ এখানে তুমি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ইনইলাস্টিক আর একটা হচ্ছে ইলাস্টিক। তো ইনইলাস্টিক বলো কখন? রেসপন্সিভনেস বেশি হলে না কম হলে? কম হলে। কম হলে। আর ইলাস্টিক বলো কখন? রেসপন্স বেশি হলে। রেসপন্স বেশি হলে। তার মানে এই যে দুইটা কেস আমরা দেখলাম, এই দুইটা কেসই কিন্তু এক্সট্রিম, জিরো ভ্যালু আর ইনফাইনাইট ভ্যালু, তাই না? তাহলে আমরা যেটা করি, এই দুইটা এক্সট্রিম কেসকে ধরে নিয়ে ইন বিটুইন কি হতে পারে সেটা একটু আমরা জানার চেষ্টা করি, ঠিক আছে? দেয়ার আর কেসেস, দেয়ার আর সাম টাইপ অফ প্রোডাক্ট আমরা হয়তো দেখতে পাই যেখানে তুমি দামের যতটুকু পরিবর্তন করো, চাহিদার ঠিক সমান পরিমাণ পরিবর্তন হয়। অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড sometimes might become exactly same as percentage change in price. That means I would just like to say, for example, if you change 10% price, then you should expect sorry, then you should expect exactly 10% change in quantity demand. So that might happen. সেই ক্ষেত্রে what would be the value of the price elasticity? প্রাইসের পার্সেন্টেজ এবং কোয়ান্টিটি ডিমান্ডেড এর পার্সেন্টেজ চেঞ্জ যদি এক্স্যাক্টলি সেম হয়, লুক এট দ্য ফর্মুলা, হোয়াটস গোইং টু বি দ্য ভ্যালু অফ দি প্রাইস ইলাস্টিসিটি? স্যার 1। এক্স্যাক্টলি, সো 1। তাহলে 1 যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এই কেসটাকে বলি হচ্ছে ইউনিট ইলাস্টিক ডিমান্ড। ইউনিট ইলাস্টিক ডিমান্ড। সো ইউনিট ইলাস্টিকের আইডিয়াটা কি তাহলে? যে দামের যতটুকু পরিবর্তন হচ্ছে, চাহিদার পরিবর্তনটাকে এক্স্যাক্টলি সেম। সো তুমি এবার তিনটা জিনিসকে দেখো। পারফেক্টলি ইনইলাস্টিকে কি বলেছো? দামের পরিবর্তন হলেও ডিমান্ডের কোনো চেঞ্জ নাই, দ্যাট ইজ পারফেক্টলি ইনইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিকে কি বলেছো? দামের অল্প পরিমাণ চেঞ্জ, তার রেসপেক্টে, অথবা একেবারেই হয়তো চেঞ্জ নাই, তার রেসপেক্টে কোয়ান্টিটি ডিমান্ডেড ইনফাইনাইট অ্যামাউন্ট অফ চেঞ্জ, দ্যাট ইজ পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। তার মানে দামের পরিবর্তনের সাপেক্ষে ডিমান্ডের হিউজ অ্যামাউন্ট অফ পরিবর্তন হচ্ছে। আর ইউনিট ইলাস্টিকের ক্ষেত্রে তুমি কি বলেছো? যতটুকু পরিমাণ দামের পরিবর্তন হয়, ডিমান্ডের পরিবর্তনটা কি অলমোস্ট সেম, ইকুয়াল অ্যামাউন্ট অফ চেঞ্জ, দ্যাট ইজ ইউনিট ইলাস্টিক। তাহলে আমার কাছে আর দুইটা রিজিয়ন বাকি রয়ে গেছে। কি কি? একটা হচ্ছে how about if the value ranges between 0 to 1, and how about if the value ranges between 1 to positive infinity? এই দুইটা এরিয়া আমাদের কাছে বাকি রয়ে গেছে। তাহলে প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু যদি 1 এর চেয়ে ছোট হয় কিন্তু 0 এর চেয়ে বড় হয়, সেই ক্ষেত্রে আমরা এই প্রোডাক্টটাকে বলি দিস ইজ ইনইলাস্টিক। এই প্রোডাক্টের যে ডিমান্ড, সেটাকে আমরা বলি হচ্ছে ইনইলাস্টিক। আর যদি আমাদের ইলাস্টিসিটির ভ্যালু 1 এর চেয়ে বড় কিন্তু ইনফিনিটির চেয়ে ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে ইলাস্টিক। সো দিস আর দি 5 different types of categories that usually we try to identify in the different types of product, and by using the percentage, by using the information of percentage change in price and percentage change in quantity demanded. ঠিক আছে? তাহলে আমরা যেটা করি, এই 5টা ক্যাটাগরির কনক্লুশনটা তুমি জানো, তোমার এখন জাস্ট হয়তো ফর্মুলাটা তো অলরেডি তুমি জানো, তোমার জানা দরকার ডেফিনেশনটা কি। তাহলে আমরা প্রথমে শুরু করি হচ্ছে শুধু ইনইলাস্টিকটা দিয়ে। আমরা কখন একটা প্রোডাক্টকে ইনইলাস্টিক ডিমান্ড বলবো?
সো তুমি ইনইলাস্টিক বলছো কখন, তার ম্যাথমেটিক্যাল কন্ডিশনটা কি? হোয়াটস দ্য ম্যাথমেটিক্যাল কন্ডিশন অফ এ প্রোডাক্ট বিং প্রাইস ইনইলাস্টিক? একটা প্রোডাক্টকে যদি প্রাইস ইনইলাস্টিক হতে হয় তার ম্যাথমেটিক্যাল কন্ডিশন কি? তুমি বলেছো একটা প্রোডাক্ট প্রাইস ইনইলাস্টিক হবে যদি the value of the elasticity lies between 0 to 1. তো এখানে রেসপন্সিভনেস কেমন? রেসপন্সিভনেস কি অনেক বেশি নাকি রেসপন্সিভনেস তুলনামূলকভাবে কম? কি মনে হয়? রেসপন্সিভনেসটা কি অনেক বেশি নাকি রিলেটিভলি বা কম্পারেটিভলি কম এখানে রেসপন্সিভনেসটা? কম্পারেটিভলি কম। কম্পারেটিভলি কম। তাহলে আমরা হয়তো এইভাবে ডিফাইন করতে পারি, ইফ পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড। দেখো এটা একের চেয়ে কম হবে কখন? যদি কোয়ান্টিটি ডিমান্ডেড এর চেঞ্জটা প্রাইসের চেঞ্জের চেয়ে ছোট হয়, তাই না? তাহলে আমরা এরকম বলতে পারি a product is going to be price inelastic if percentage change in quantity demanded is less than the percentage change in price. এই কথাটা মনে হয় বলা যায়, তাই না? তাহলে এই শর্তটা যদি আমরা পূর্ণ করি সেই ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু ইন অ্যাবসলিউট টার্ম উইল বি লেস দেন 1 and we are going to have a price inelastic demand. আচ্ছা, এই ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা দেখতে কেমন হবে? সো নাও it's a very technical question. So what would be the pattern of the demand curve? What do you think? Is it going to be flatter or it's going to be steeper? You have quantity demand here and you have price here. What would be your answer? So you have to draw a price inelastic demand. What's going to be the pattern of the demand curve or demand line? Is it going to be flatter or it's going to be steeper, considering this elasticity information? The answer is technical. কেউ কি volunteer করবে or should I pick someone? মাহমুদুল হাসান আচ্ছা আমাদের সাথে? মাহমুদুল, জি স্যার। কি মনে হয় মাহমুদুল, আমরা একটা ইনইলাস্টিক ডিমান্ড কার্ভ আঁকতে চাই বা ডিমান্ড লাইন আঁকতে চাই, কেমন হবে ডিমান্ড লাইনটা? তুমি ম্যাথমেটিক্যাল কন্ডিশন জানো, তুমি ডেফিনেশন জানো, নাও ইউ ওয়ান্ট টু ড্র ইট ইন দ্য গ্রাফ। সো হোয়াট উড বি ইয়োর ডিমান্ড লাইন অর ডিমান্ড কার্ভ? ইজ ইট গোয়িং টু বি ফ্ল্যাটার অর স্টিপার? স্যার মেবি ফ্ল্যাটার। মেবি ফ্ল্যাটার। ওকে মাহমুদ, স্টে টিউনড। স্যার আমি বলবো? হ্যাঁ প্লিজ গো অ্যাহেড মাজিদ। স্যার সিয়াম Oh. স্যার এখানে হচ্ছে গিয়ে যেহেতু কোন একটা পয়েন্টে আমি যদি যাই তাহলে সেখানে মানে গ্রাফের উপরে কোন একটা পয়েন্টে কিউডি এর পার্সেন্টেজটা পি এর চেঞ্জের পার্সেন্টেজের থেকে কম, তার মানে অবশ্যই এটার ক্ষেত্রে আমার ভার্টিক্যাল এক্সিসের চেঞ্জটা বেশি আর হরাইজন্টাল এক্সিসের চেঞ্জটা হচ্ছে কম, তার মানে গ্রাফটা অবশ্যই স্টিপার হবে। Exactly. Thank you, Siam. Thank you for so clear explanation. Thank you so much. যারা এখন বিষয়টা বুঝতে পারে নাই বা ধরতে পারে নাই তাদের জন্য বলছি, এই জন্যই বলেছিলাম যে অ্যানালাইসিসটা কিন্তু টেকনিক্যাল। লুক, রেসপন্সিভনেস বলেছো তুমি, কতটুকু রিঅ্যাকশন তার এটা বলেছো তুমি। দেখো একটা ডিমান্ড কার্ভ আমি ড্র করি এখানে, ধরো এটা হচ্ছে আমাদের একটা ডিমান্ড কার্ভ। লেটস সে দিস ইজ ওয়ান ডিমান্ড কার্ভ। সরি আমার ড্রয়িং খুব বাজে এখানে। D1 হচ্ছে তোমার ডিমান্ড কার্ভ। তাহলে রেসপন্সিভনেস যখন তুমি বলো, ধরো তোমার ইনিশিয়ালি এ বিন্দুতে সে P1 প্রাইসে ফর এক্সাম্পল সে Q1 পরিমাণ কনজিউম করে, ঠিক আছে? প্রাইস ফল করলো ধরো আমার 50%, এটা হচ্ছে আমার P2 নতুন প্রাইস। P2 প্রাইসে সে কোয়ান্টিটি ডিমান্ড কনজিউম বাড়াচ্ছে কতটুকু? Q2 পরিমাণ, ঠিক আছে? তাহলে তুমি দেখছো দামের যতটুকু পরিবর্তন হয়েছে তার তুলনায় কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জটা কি অনেক বেশি, তার মানে সে রেসপন্স করছে অনেক বেশি। এখন আমি এখানে দেখাতে চাচ্ছি কি, এমন একটা ডিমান্ড কার্ভ যেখানে তার রেসপন্সিভনেস কম, তাহলে অবশ্যই ডিমান্ড কার্ভটা রিলেটিভলি কেমন হতে হবে? ইট হ্যাজ টু বি স্টিপার। ফর এক্সাম্পল আমি যদি আরো একটা ডিমান্ড কার্ভ ড্র করি, ধরো জাস্ট তুলনা করতে চাই যেহেতু, সেখানে একটা পয়েন্ট আমাদেরকে সেম রাখতে হবে। সো আমি এমন একটা ডিমান্ড কার্ভ ড্র করলাম যে এই ডিমান্ড কার্ভটা এই বিন্দু দিয়ে গেল, বাট তার স্লোপ আগেরটার চেয়ে কি অনেক স্টিপার। সো লেটস সে ইউ হ্যাভ এ নিউ ডিমান্ড কার্ভ D2। তাহলে তুমি দেখো ইনিশিয়ালি এই বিন্দুতে P1 প্রাইসে এই D2 ডিমান্ড কার্ভেও আমি Q1 পরিমাণ কনজিউম করছি, কিন্তু 50% যদি প্রাইস চেঞ্জ হয় P2 প্রাইসে, তুমি কনজিউম করছো কত? মাত্র এখান থেকে ধরো লেটস সে Q2 প্রাইম। তাহলে রেসপন্সের পরিমাণ, রিঅ্যাকশনের পরিমাণ কোথায় বেশি?
ব্লু ডিমান্ড কার্ভটাতে না রেড ডিমান্ড কার্ভটাতে? ক্লিয়ারলি আমি দেখতে পাচ্ছি রেসপন্সের পরিমাণ আমার রেড ডিমান্ড কার্ভটাতে বেশি। তাহলে রেড ডিমান্ড কার্ভটা হবে ইলাস্টিক আর ব্লু ডিমান্ড কার্ভটা হবে কি আমার ইনইলাস্টিক। তাহলে আমি যদি প্রাইস ইনইলাস্টিক প্রোডাক্ট কনসিডার করি, প্রাইস ইনইলাস্টিক প্রোডাক্টের ডিমান্ড কার্ভ কেমন হয়? ইটস বেসিক্যালি স্টিপার ডিমান্ড কার্ভ। তাহলে আমরা হয়তো এরকম লিখতে পারি, the lower the value of the elasticity, the steeper would be the demand curve. ইলাস্টিসিটির ভ্যালুটা যত কম হবে আমার ডিমান্ড কার্ভটাও কত হবে? তত কেমন হবে? তত ইলাস্টিক হবে। এবং প্র্যাকটিক্যালি কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে তুমি এই ধরনের ডিমান্ড কার্ভ দেখতে পাও বা এরকম স্টিপার ডিমান্ড কার্ভ দেখতে পাও, সেগুলো হচ্ছে ইফ ইউ ডিল উইথ নেসেসারি প্রোডাক্টস। তুমি যদি নেসেসারি প্রোডাক্ট নিয়ে ডিল করো, সাধারণত নেসেসারি প্রোডাক্টের তোমার ইলাস্টিসিটির ভ্যালু একের চেয়ে কম হয় এবং আমার যে ডিমান্ড কার্ভ, সেই ডিমান্ড কার্ভটা দেখতে স্টিপার হয়ে থাকে। সো এটার ইনটিউটিভ এক্সপ্লেনেশন কি? ইনটিউটিভ এক্সপ্লেনেশন হচ্ছে, ফর এক্সাম্পল, তোমার যদি এখন লবণের প্রাইস বা লেটস সে তুমি এইভাবে চিন্তা করো, লবণের কথা না বলে, কারণ লবণের হয়তো এক্সাম্পলটা একটু ডিফারেন্ট হতে পারে। চালের কথা যদি আমরা চিন্তা করি, তুমি রেগুলার রাইস খাচ্ছ, সো এটা একটা নেসেসারি প্রোডাক্ট। এখন যদি চালের প্রাইস কমে যায়, 50% যদি কমে যায়, তুমি কোনোভাবেই ওই পরিমাণে তুমি তোমার ডিমান্ডকে বাড়াতে পারবা না বা বাড়াবা না, যেখানে তোমার ডিমান্ডের রেসপন্সিভনেস একেবারে মানে মোর দেন ফর এক্সাম্পল 50% হবে। অর্থাৎ প্রাইস 50% ফল করলেই তুমি 50% এর বেশি তোমার কোয়ান্টিটি ডিমান্ড তুমি বাড়াতে পারবে না। তুমি হয়তো প্রিকশন হিসাবে কিছু এক্সট্রা চাল কিনে স্টক করতে পারো, সেটা ঠিক আছে, কিন্তু সেই এক্সট্রা কেনার পরিমাণটাও এত বেশি হবে না যে একেবারে তোমার ডিমান্ডের রেসপন্সিভনেস মোর দেন 50% কনজিউমার লেভেলে। ঠিক আছে? সো এই ধরনের কেসে আমরা দেখি যে প্রাইস অনেক বেশি পরিবর্তন হয়, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ডের চেঞ্জটা রিলেটিভলি কম হয়ে থাকে, যার কারণে তোমার ইলাস্টিসিটির ভ্যালু একের চেয়ে ছোট হয়ে থাকে। পারফেক্ট। নাও মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, let's say the value of the elasticity lies between 1 to infinity. So আমি যদি ক্যালকুলেট করে দেখি, আমাদের ইলাস্টিসিটির ভ্যালু হচ্ছে এরকম, 1 is less than absolute value of the elasticity is less than infinity। তার মানে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ভ্যালু একের চেয়ে বড়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলেছি কি ইলাস্টিক ডিমান্ড। তাহলে কখন এটা একের চেয়ে বড় হবে? যদি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। সো আমার কন্ডিশনটা তাহলে কি দাঁড়াচ্ছে? আগে ছিল পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ইজ লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস। এখন আমার কন্ডিশনটা দাঁড়াচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড যদি বড় হয় কার তুলনায়? পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের তুলনায়। অর্থাৎ দামের যতটুকু পরিবর্তন হয় তার তুলনায় আমাদের চাহিদার শতকরা পরিবর্তনটাকে অনেক বেশি। এই ধরনের সিচুয়েশনে আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের ভ্যালু একের চেয়ে বড় হবে এবং আমরা এটাকে সাধারণত প্রাইস ইলাস্টিক ডিমান্ড বলে থাকি। তাহলে বলতো এই সিচুয়েশনে ডিমান্ড কার্ভ কোনটা হবে? D2 হবে না D1 হবে? কোনটা ডিমান্ড কার্ভ হবে, D2 or D1? D1 হবে। D1 will be the demand curve। দামের যতটুকু পরিবর্তন তার তুলনায় আমার চাহিদার পরিবর্তনটা কি অনেক বেশি, এবং ইউজুয়ালি লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে তুমি সাধারণত এই ধরনের ডিমান্ড কার্ভ দেখতে পাও। সো দ্য হায়ার দ্য ইলাস্টিসিটি, দ্য ফ্ল্যাটার উড বি দ্য ডিমান্ড কার্ভ। এন্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে, যদি প্রোডাক্টটা লাক্সারিয়াস হয় সেই ক্ষেত্রে সাধারণত আমরা এরকম ফ্ল্যাটার ডিমান্ড কার্ভ সাধারণত দেখতে পাই। তাহলে দুইটা কেসের কথা আমরা বললাম, একটা কেসে ডিমান্ড ইলাস্টিসিটি একের চেয়ে ছোট, আরেকটা কেসে ডিমান্ড ইলাস্টিসিটি একের চেয়ে বড়। তাহলে মাঝামাঝি কি হতে পারে? লাইনটা সবসময় মনে রাখবা, মাঝামাঝি কি হতে পারে? একের সমান। তাহলে একের সমান যদি হয় সেটাকে আমরা কি বলেছি? if the price elasticity ইউনিটি। unity elastic, if the value of the price elasticity of demand is equal to 1, then আমরা বলেছি সেটা ইউনিট ইলাস্টিক। এবং কখন সেটা যদি আমাদের প্লিজ একজন মিউট করো যদি কথা বলতে না চাও। সো যদি আমরা ইউনিট ইলাস্টিক ডিমান্ডের কথা বলি, তাহলে কখন সেটা ইউনিট ইলাস্টিক হচ্ছে? যদি পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইসের সমান হয়। ডিমান্ড কার্ভটা কেমন হবে বলো তো দেখি? 135 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। 135। আর কেউ কিছু বলতে চাচ্ছি? কেমন হবে? আমরা একটু ইনটিউটিভ এক্সপ্লেনেশনে যাই, অ্যাঙ্গেলটা যদি বুঝতেও না পারি আমরা একটু ইনটিউটিভ এক্সপ্লেনেশনে যাই, যে আমার মনে হচ্ছে ডিমান্ড কার্ভটা এরকম হবে দেখতে। মানে এই আমার ভার্টিক্যালি যতটুকু চেঞ্জ আর কি, হরিজন্টালি সেম চেঞ্জ আর কি। এক্স্যাক্টলি, তোমার ভার্টিক্যালের যতটুকু চেঞ্জ
এবং হরিজন্টালের চেঞ্জটা কি মোটামুটি সেম হবে। তাহলে ভার্টিক্যাল আর হরিজন্টালের চেঞ্জ যদি মোটামুটি সেম হয়ে থাকে সেই ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা কেমন হওয়া দরকার বলো তো একটু, কি এই ধরনের দুইটার মাঝখান দিয়ে যাবে আর কি। স্লোপ যদি আমরা ক্যালকুলেট করি কাইন্ড অফ আমরা একটা লাইন জানি যার স্লোপের ভ্যালু সবসময় 1 হয়, সেটা হচ্ছে কি 45 ডিগ্রি লাইন যদি আমরা ক্যালকুলেট করি, তাই না? তার মানে আমার অ্যাঙ্গেল গুলো -1 এক্স্যাক্টলি আমার ডিমান্ড কার্ভটাকে যদি আমি এক্সটেন্ড করে হরিজন্টাল এক্সিস এবং ভার্টিক্যাল এক্সিসে মিট করাই তাহলে সেখানে যে অ্যাঙ্গেল গুলো থাকবে দুইটা অ্যাঙ্গেল ইন্ডিভিজুয়ালি 45 ডিগ্রি লাইন করে হবে। সো অবভিয়াসলি আমার ডিমান্ড কার্ভটা হবে কি ইটস নট গোইং টু বি ভেরি ফ্ল্যাট অর ইটস নট গোইং টু বি ভেরি স্টিপ, নাইদার ফ্ল্যাট নট টু স্টিপ, একটা 45 ডিগ্রি লাইনের মতো হবে। এবং এমন ভাবে আমার ডিমান্ড কার্ভটাকে ড্র করতে হবে যেন the changes in vertical axis corresponds to the changes in the horizontal axis এবং ভ্যালুটা যেন 1 এর সমান হয়। সো এই ধরনের প্রোডাক্টগুলি আসলে আগে থেকে তোমার পক্ষে বলা মুশকিল যে কোন ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে নেসেসারি না লাক্সারিয়াস, তার ক্ষেত্রে ভ্যালুটা ইউনিট ইলাস্টিক হবে। ইটস আ ম্যাটার অফ রিসার্চ, বাট there are some products in our practical life where you can find that the value of the elasticity is exactly equal to 1. Now coming on to the next two extreme cases, যদি দুইটা এক্সট্রিম কেসের দিকে যাই এবং শুরু যদি করি পারফেক্ট ইনইলাস্টিকটা দিয়ে। পারফেক্ট ইনইলাস্টিকে তুমি বলেছো আমাদের ভ্যালু অফ ইলাস্টিসিটি কি এক্স্যাক্টলি ইকুয়াল টু 0। তাহলে আমার এখানে বলে দেওয়া হচ্ছে যে আমাদের যে প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু সেই প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু হচ্ছে 0 এর সমান। তাহলে প্রাইস ইলাস্টিসিটির ভ্যালু যদি 0 এর সমান হয়, আমরা একটু আগেই বলেছিলাম যে দেয়ার মাইট বি চেঞ্জ ইন পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, বাট এগেইনস্ট দ্যাট দেয়ার উইল বি নো চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, ডিমান্ডের কোনো চেঞ্জ হবে না। তার মানে কনজিউমার একেবারেই রেসপন্স করবে না। আর একটু আগে তুমি বলে আসছো দ্য স্টিপার দ্য কার্ভ দ্য হায়ার ইজ দি হোয়াট, দ্য স্টিপার দ্য কার্ভ কি বলে আসছো, সরি দ্য লোয়ার দ্য ভ্যালু অফ দ্য ইলাস্টিসিটি দ্য স্টিপার দ্য কার্ভ। সো এখানে সর্বনিম্ন ভ্যালু কত হতে পারে, 0 হতে পারে। তাহলে কার্ভটা দেখতে কেমন হবে বা লাইনটা দেখতে কেমন হবে, টোটালি ভার্টিক্যাল হবে। ভার্টিক্যাল, কারণ সবচেয়ে স্টিপ। সো ইটস গোইং টু বি প্যারালাল টু দি ভার্টিক্যাল এক্সিস। তাহলে আমি যদি ডিমান্ড কার্ভটা ড্র করি, ডিমান্ড কার্ভটা দেখতে হয় এরকম কিছু একটা হবে, কোয়ান্টিটি ডিমান্ড, you have price here, the demand curve is going to be like this. So no matter what's the price you are going to offer, তুমি কি ধরনের প্রাইস অফার করছো that doesn't matter, প্রাইস বেশি কম যাই অফার করো না কেন আমি সবসময় একটা ফিক্সড অ্যামাউন্ট কি করতে চাই, কনজিউম করতে চাই, আমি কখনো আমার ফিক্সড অ্যামাউন্টটা চেঞ্জ করি না। সো দ্যাট ইজ বেসিক্যালি দি পারফেক্ট ইনইলাস্টিক ডিমান্ড। একটা বার্নিং এক্সাম্পল দিতে পারো পারফেক্ট ইনইলাস্টিক ডিমান্ডের? Any burning example? হ্যালো রাফাত, শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। So any burning example of perfect inelastic demand? We are going through this example right now. কেউ নাই? স্যার এটা কি ইউটিলিটি যেরকম ইলেকট্রিসিটি গ্যাস এগুলো বলতে পারি? না 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 না, আর ইউটিলিটি ইলেকট্রিসিটি গ্যাস কি তোমার জন্য বার্নিং এক্সাম্পল নাকি? এমন একটা এক্সাম্পল বলবো তুমি শুনলে বলবে yes I am living with that. কোভিড ভ্যাকসিন বার্নিং এক্সাম্পল, 2টা ডোজ দিতে হয় এবং ফ্রি দিচ্ছে, 2টা ডোজের পরে আরেকটা টিকা দিবা? হ্যালো কে আছে ক্লাসে? আমার মোটামুটি আমার ক্লাসে 39 জন আমার প্রিয় স্টুডেন্ট আছে। তো কোভিড-19 ভ্যাকসিন ফ্রি দিচ্ছে গভর্নমেন্ট তোমাকে, তুমি কমপ্লিট করার জন্য 2টা ডোজ তোমাকে দিতে হয়। এখন 2টা ডোজ দেওয়ার পর বললো যে ভাই আপনি বিশেষ এলাকার মানুষ, আপনাকে আরো একটা দেই আমরা, 2টার পরে 3 নাম্বারটাও দিয়ে দেই, দিবা নাকি? ফ্রি দিচ্ছে, না স্যার। না স্যার। কোনো দাম তো দিতে হয় না, আমরা দিব না। তুমি লাইফ সেভিং ড্রাগস, যে কোনো লাইফ সেভিং ড্রাগস এর কথা চিন্তা করবা, দে আর পারফেক্টলি ইনইলাস্টিক। লাইক আমাদের বাসায় অনেকেরই হয়তো দাদা দাদু আছেন, নানা নানু আছেন যারা ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিসে আক্রান্ত, এবং অনেকেই সিভিয়ার কেসে আমরা দেখি যে তারা ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট হন, তাই না? ইনসুলিন চিনি না আমরা সবাই? ইনসুলিন চিনি তো, নিশ্চয়ই দেখেছি আমরা ইনসুলিন, একটা লাইফ সেভিং ড্রাগ এটা। সো ইনসুলিন যখন দিতে হয়, ইনসুলিনের পার্টিকুলার ডোজ থাকে এবং বলে দেওয়া থাকে যে দিনে আপনি কতবার সেটা দিবেন। তো এখন তোমার বেশ টাকা কড়ি ভালো আছে, আর্থিক সামর্থ্য তোমার ভালো, তুমি মনে করলে না আমার দাদাকে ডাক্তার বলছে 2বার দিতে, আমি 4বার দিয়ে দিব ইনসুলিন, দিবা?
তুমি অ্যাফোর্ড করতে পারো, তাতে কি তুমি দিবা? কোনোভাবেই দিবা না। সো লাইফ সেভিং ড্রাগস এর ডিমান্ড বেসিক্যালি পারফেক্টলি ইনইলাস্টিক। অ্যান্টিবায়োটিকের কোর্স থাকে, তোমাকে পার্টিকুলারলি কোর্স কমপ্লিট করতে হয় অ্যান্টিবায়োটিক তোমার শরীরে প্রপার অ্যান্টিবডি ক্রিয়েট করার জন্য। সো তুমি যতটুকু তোমাকে সাজেস্ট করা হয়, তোমার এক্সপেক্টেড হচ্ছে তুমি ঠিক সেই পরিমাণ ড্রাগই সাধারণত নিবা, অ্যান্টিবায়োটিকের কোর্স ততটুকুই তুমি নিবা, তুমি তার চেয়ে বেশিও নিবা না, তার চেয়ে কমও তুমি নিবা না। সো অবভিয়াসলি ওই ধরনের প্রোডাক্টগুলির ক্ষেত্রে আমাদের প্রাইস ইলাস্টিসিটি সাধারণত দেখা যায় 0 এবং আমাদের ডিমান্ড হচ্ছে ফিক্সড। একেবারে লাস্ট টপিকটাতে চলে আসছি, উইচ ইজ পারফেক্টলি ইলাস্টিক। সো পারফেক্টলি ইলাস্টিকের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে ডিমান্ডের রেসপন্সিভনেসটা ইনফাইনাইট। সো তুমি বলেছো যে ইফ আই ক্যালকুলেট দি ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইন দ্যাট কেস দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ ইনফাইনাইট। সো তুমি বলেছো the higher the value of the elasticity, the flatter would be the demand curve. এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ইলাস্টিসিটির ইনফাইনাইট, তাহলে এক্সট্রিম কেসে ডিমান্ড কার্ভটা এখানে দেখতে কেমন হবে বলো তো? একটা এক্সট্রিম তুমি বলেছো ভার্টিক্যাল, তাহলে আরেকটা এক্সট্রিম কি হতে পারে? হরাইজন্টাল। Horizontal, exactly. So this is going to be the demand curve. So that's going to be the demand curve of the perfectly elastic case. এখন এই ক্ষেত্রে তুমি ইন্ডিভিজুয়াল ডিমান্ড, ইটস ভেরি রেয়ার টু হ্যাভ দিস কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড, বাট অবভিয়াসলি মার্কেট ডিমান্ড ক্যান বি পারফেক্টলি ইলাস্টিক। মার্কেট ডিমান্ড পারফেক্টলি ইলাস্টিক হতে পারে, এবং আমরা আমাদের মার্কেট চ্যাপ্টার জানি না এই বছর পড়ানোর সুযোগ পাবো কিনা, বাট যদি মার্কেট চ্যাপ্টার পড়াই তাহলে তুমি দেখবে আমাদের একটা মার্কেট, প্রথম যে মার্কেটটা আমরা পড়বো সেটাকে আমরা বলি পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বাংলায় যেটাকে বলা হয়। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যে মার্কেট ডিমান্ড কার্ভ, সেই মার্কেট ডিমান্ড কার্ভটা এরকম পারফেক্টলি ইলাস্টিক থাকে, সরি পারফেক্টলি ইলাস্টিক থাকে। এটার কারণ হচ্ছে দেয়ার আর ইনফাইনাইট নাম্বার অফ সেলার্স, প্রচুর সেলার থাকে বাজারে যারা মোটামুটি একই ধরনের প্রোডাক্ট তারা বিক্রি করে, এন্ড ইউ ওন্ট সি দ্যাট দেয়ার ইজ হিউজ ভ্যারিয়েশন ইন প্রাইসেস। তুমি দেখবা যে সেখানে প্রাইসের খুব বেশি ভ্যারিয়েশন হয় না, এবং কনজিউমাররা যদি চায় ইনফাইনাইট অ্যামাউন্ট দে ক্যান কনজিউম, দে ক্যান বাই। এক্সাম্পল হিসেবে বলি, অফকোর্স একেবারে পারফেক্ট না, ইউ ক্যান কনসিডার ইট নিয়ার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট লাইক রাইস মার্কেট ইন আওয়ার কান্ট্রি। তুমি কোনো একটা বাজারে যদি যাও, চালের বাজারে তুমি যদি ঢুকো, তুমি দেখবা একই বাজারে একই ধরনের চালের প্রাইসের ভ্যারিয়েশন 5 টাকা 10 টাকা থেকে খুব বেশি হয় না, ইনফ্যাক্ট 10 টাকা কখনোই হয় না, কারণ একই বাজারে হয়তো 8টা 10টা দোকান আছে যারা চাল বিক্রি করছে। সো এক দোকান হয়তো তোমার কাছ থেকে ম্যাক্সিমাম 2 টাকা 4 টাকা বেশি চাইতে পারে প্রতি কেজিতে, কিন্তু সে কোনোভাবেই এমন প্রাইস চাবে না যেটা তার পাশের দোকান থেকে অনেক বেশি, কারণ যেহেতু কোয়ালিটি মোটামুটি একই রকম, সো অবভিয়াসলি কনজিউমারের কাছে চয়েস আছে প্রচুর। সে ইচ্ছা করলে তোমার কাছে যদি দামটাকে ইনকনভিন্সিং মনে হয়, সে অন্য একটা দোকানের দামটা যাচাই করে সেখান থেকে সে নিয়ে নিতে পারে। সো এই ধরনের কেসে আমরা মার্কেট ডিমান্ড কার্ভটাকে সাধারণত পারফেক্টলি ইলাস্টিক দেখতে পাই, যেখানে even without any change in quantity demand, any change in price, or with a very infinitesimal change in price, consumer যদি চায় they can purchase infinite amount, তারা চাইলে infinite amount তারা পারচেজ করতে পারে। ঠিক আছে? So these are all about the price elasticity of demand. আমরা আমাদের প্রথম যে টপিকটা ছিল প্রাইস ইলাস্টিসিটি, এটা নিয়ে আমরা কথা বলতে পেরেছি, আমরা ডেফিনিশনটা ডিসকাস করেছি। ইনশাআল্লাহ আশা করি নেক্সট ক্লাসে আমরা ইনকাম ইলাস্টিসিটি এবং ক্রস প্রাইস ইলাস্টিসিটি নিয়ে কথা বলতে পারবো। যেহেতু আমরা মোটামুটি ডেফিনিশন পার্টটা কভার করতে পারছি, ইনকাম ইলাস্টিসিটি এবং ক্রস প্রাইস ইলাস্টিসিটি উড বি লট মোর easier to go through, and then we will follow the government policy analysis. আমরা যেহেতু ইলাস্টিসিটিটাকে গভর্নমেন্টের কিছু পলিসি ইভালুয়েশনের জন্য দেখছি, আমরা গভর্নমেন্ট পলিসি তখন অ্যানালাইসিস করব। আরেকটা জিনিস একটু বলে দেই এখানে, ইট কুড বি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, লাইক এখানে যেমন তুমি 5টা ক্যাটাগরি বের করেছো, ইউ ক্যান এক্সপেক্ট দিস কাইন্ড অফ এক্সাম্পল, এই ধরনের এক্সাম্পল তুমি এক্সপেক্ট করতে পারো। এরকম হয়তো নাম্বার তোমাকে দেওয়া থাকবে, and you might be asked to calculate the price elasticity of demand and write down your conclusion. For example, এখান থেকে তুমি যে ইলাস্টিসিটির ভ্যালুটা পাবা, সেই ইলাস্টিসিটির ভ্যালুটা নিশ্চয়ই এখানে যে 5টা ক্যাটাগরি তুমি বলেছো, সেই 5টা ক্যাটাগরির কোনো না কোনো একটা ক্যাটাগরিতে তোমার পক্ষে ফেলা সম্ভব হবে, এন্ড করেসপন্ডিংলি তুমি ডিমান্ড লাইনটা বা ডিমান্ড কার্ভটাও ড্র করতে পারবা, এবং তার সাথে সেটা কোন ধরনের প্রোডাক্ট, নেসেসারি, লাক্সারি, নিশ্চয়ই অথবা কোনো লাইফ সেভিং ড্রাগস কিনা, সেই কনক্লুশনটাও হয়তো এখান থেকে লেখা সম্ভব। সো these are the type of exercise that you can expect when we will have chance to evaluation. যখন ইভালুয়েশন করার চান্স আমরা পাবো, তখন হয়তো এই ধরনের ছোটখাটো এক্সারসাইজ আমরা ডেফিনেশনের সাথে বা নেগেটিভ যে কোয়েরি বা কোয়েশ্চেনগুলি থাকে তার পাশাপাশি এরকম ছোটখাটো কিছু ম্যাথমেটিক্যাল ট্রিটমেন্ট হয়তো তোমরা এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে? So thank you so much for attending. Inshallah see you in the next class. I hope there is no question, অথবা যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো।
সো কোনো কথা শুনতে পাচ্ছি না। রাফাত, সো ইউ হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, প্লিজ ডিসকাস উইথ এভরিওয়ান যে অন্য কোন দুটো দিন বা একটি দিনে আমরা একটা সুবিধাজনক টাইমে আমরা মিট করতে পারি, সেটা আমাকে জানাও। আর কালকে তো আমাদের রেগুলার ক্লাস আছেই, ইনশাল্লাহ কালকে আমরা কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ।